হ্যালো এভরিওয়ান। এসএসসি এমটিএস 2023-এর ম্যাথসের যে সলিউশনের সিরিজটা চলছিল, সেই সিরিজের আমরা 1 থেকে 10 পর্যন্ত অর্থাৎ 10টা শিফট আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা 11 নম্বর শিফট দেখব, যেটা হচ্ছে পরীক্ষাটা হয়েছিল 6/9/2023-এর শিফট 2-এর হিসাবে। তো এর আগে আমরা 10টার যে শিফট করেছি সেটা প্লেলিস্টে আপলোড করে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। আজকে আমরা করবো 11 নম্বর শিফটের 20টা অঙ্ক কোশ্চেনের সলিউশন। তো দেখে নাও প্রথম কোশ্চেন কী বলেছে। যদি একটি বস্তুর ক্রয়মূল্যের ওপর 25% লাভ থাকে, তাহলে তার বিক্রয় মূল্যের ওপর লাভের শতাংশ কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে আমাদের সেই বস্তুটার যদি ক্রয়মূল্য যদি অর্থাৎ সিপি যদি আমরা 100 ধরি, তাহলে বিক্রয় মূল্য কত হবে 25% লাভের পরে, তাহলে এসপি আমরা লিখতে পারি 125। তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে 100-র মধ্যে 25 লাভ হয়েছে, তার জন্য আমরা সেই বস্তুটাকে 125-এ বেচতে পেরেছি। তাহলে এই যে লাভটাই যে হয়েছে সেইটা আমাদের বিক্রয় মূল্যের উপর বার করতে হবে। তাহলে টোটাল আমাদের লাভ কত হয়েছে, 25 ইউনিট লাভ হয়েছে। এই 25 ইউনিট লাভ আমাদের ক্রয় মূল্যের উপর বার করতে বলেনি, এখন বলেছে বিক্রয় মূল্যের উপর। তাহলে 25 ইউনিট কার উপর বার করতে হবে, 125 ইউনিটের মধ্যে বার করতে বলেছে। আর এটাকে পার্সেন্টেজ করার জন্য আমরা মাল্টিপ্লাই করবো 100 দিয়ে। তাহলে 25 দিয়ে যদি 125 কাটি তাহলে 5, আর 5 দিয়ে যদি 100 কাটি তাহলে পাবো 20। তাহলে এখানে আমাদের 20% হচ্ছে বিক্রয় মূল্যের উপর লাভ, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2, এটা দিয়েছে ডেটা ইন্টারপ্রিটেশন থেকে, যেখানে বলেছে আমাদেরকে একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলে আমাদের টোটাল পপুলেশন দেওয়া আছে ইয়ার ওয়াইজ ভাগ করে। যেমন আপ টু 15 ইয়ার্স মানে হচ্ছে 0 থেকে 15 বছরের যে টোটাল পপুলেশন সেটা হচ্ছে 35% আছে। 30 থেকে 40 যাদের বয়স তারা হচ্ছে 12.5%, 16 থেকে 30 যাদের বয়স তারা হচ্ছে 18.5%। এরকমভাবে আমাদেরকে পপুলেশনটাকে ডিমার্কেশন করা আছে, মানে ভাগ করা আছে। এইটা বলেছে 2016-এর পপুলেশন। বলেছে ইফ দেয়ার আর 2200 অর্থাৎ 2200 বিলিয়ন পিপল, বলেছে 40 ইয়ারের নিচে, অর্থাৎ 40 বছরের নিচে যাদের বয়স তাদের টোটাল যে পপুলেশন সেটা আমাদেরকে দেওয়া আছে 2200 বিলিয়ন। তাহলে 40 বছরের নিচে কাদের, তার মানে হচ্ছে 30 থেকে 40 বছর, এই থেকে আমরা 0 পর্যন্ত ধরবো, তার উপরেগুলো আমরা ধরবো না, কেননা উপরেগুলো আমাদেরকে বলেনি। তাহলে প্রথম যে আমাদের 40 বছর পর্যন্ত যাদের বয়স সেইটা আমাদেরকে দেওয়া আছে 2200 বিলিয়ন। তারপরে কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে হাউ মেনি বিলিয়ন পিপল আর ইন দ্য এজ গ্রুপ 40 to 50, মানে 40 থেকে 50 বছর পর্যন্ত যে এজ গ্রুপটা আছে সেটাতে আমাদের টোটাল পপুলেশন কত সেটা বার করতে বলেছে। তাহলে প্রথমে আমরা দেখব যে আমাদের 0 থেকে 40 পর্যন্ত যাদের পপুলেশন তাদের যে টোটাল পার্সেন্টেজ সেটা কত ছিল, 35% প্লাস 18.5% প্লাস 12.5%। তাহলে এই দুটো যদি আমরা অ্যাড করি তাহলে দেখো 18.5 আর 12.5 যদি আমরা অ্যাড করি তাহলে এখানে আমরা কত পাবো 31%। 31%-এর সাথে যদি আমরা 35% অ্যাড করি তাহলে এখানে আমরা টোটাল পাবো 66% পপুলেশন। তাহলে এই 66%-এর যে ভ্যালু সেটা আমাদেরকে কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 2200 মিলিয়ন। তাহলে এইটা দেওয়া আছে 2200 বিলিয়ন, এইটা দেওয়া আছে। আর বলেছে আমাদের 40 থেকে 50 বছর যাদের বয়স তাদের টোটাল নাম্বার কত হবে, তাহলে এইটার ভ্যালু আমাদেরকে বলেছে 25.77। তাহলে এখান থেকে আমাদের 25.77-এর পার্সেন্টেজের ভ্যালু বার করতে হবে। তাহলে এইটা ক্যালকুলেশন কী হবে না, উপরে হবে 2200, নিচে হবে 66, আর তার সাথে মাল্টিপ্লাই হবে কত 25.77। এইটা ক্যালকুলেশন করলে আমরা টোটাল যে আমাদের নাম্বারটা চেয়েছে সেটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো এইটাকে যদি আমরা 11 দিয়ে কাটার চেষ্টা করি তাহলে 11 দিয়ে 66 কাটলে পাই 6, আর 11 দিয়ে 22 কাটলে পাই 2, তার মানে এটা হবে 200। তারপরে এটা যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে পাবো 3, আর এখানে 2 দিয়ে কাটলে পাবো 100। তাহলে উপরে আমাদের কত হলো, এখানে দুটো দশমিক ছিল, 100-র জন্য দুটো দশমিক আমাদের উড়ে যাবে, তার মানে এখানে আমরা পাবো 2577/3। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 8 হবে 24, তাহলে প্রথমে পাবো 8, 24-এর পরে 1 7 অর্থাৎ 17 হবে। তাহলে এটাকে আমরা যদি করি তাহলে 3 5 হচ্ছে 15 পাবো, তাহলে এখানে পাবো 5, আর এখানে পাবো 2, তাহলে 3 9 27, তাহলে এখানে 859, অর্থাৎ 859 বিলিয়ন হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3, এটা দিয়েছে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে, যেখানে বলেছে একজন মানুষ 8 কিলোমিটার/ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে 30 মিনিট সময় নেয়। সেই একই দূরত্ব সে যদি 16 কিলোমিটার/ঘন্টা বেগে যায় তাহলে তার সময় কত লাগবে। তো এখানে বলেছে স্পিডটা আমাদের 8 থেকে 16 করেছে, তার মানে দ্বিগুণ হয়েছে। যদি স্পিড যদি দ্বিগুণ করা হয় তাহলে টাইম আমাদের হাফ হয়ে যাবে, তার মানে এখানে আমাদের 30 মিনিট ডিভাইডেড বাই 2, তার মানে 15 মিনিট, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এবার এইটাই যদি আমরা থিওরি দিয়ে করতে চাই তাহলে এখানে আমাদের স্পিডের যে রেশিও সেটা কত দেওয়া আছে, প্রথমে 8 ছিল, তারপরে সেই স্পিডটা 16 হয়েছে, তার মানে এখানে আমাদের স্পিডের যে রেশিও সেটা লিখতে পারি 1:2। এই স্পিডের সাথে টাইম যেহেতু ব্যস্ত সমানুপাতিক, তাহলে এখানে টাইমের যে রেশিও সেটা আমাদের হচ্ছে কত 2:1। তাহলে আগে যদি 2 ইউনিট টাইম লাগছিল তাহলে এখন টাইম লাগবে কত 1 ইউনিট, কিন্তু এই 2 ইউনিটের ভ্যালু দেওয়া ছিল 30 মিনিট। তাহলে 2 ইউনিটের ভ্যালু যদি 30 মিনিট হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 30
2 তার মানে হচ্ছে 15 মিনিটে সে পৌঁছে যাবে, যেটা অপশান নাম্বার সিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 4, এটা দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে, যেখানে বলেছে কত বাৎসরিক হারে, অর্থাৎ এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদের হারটা বার করতে বলেছে। 6400 টাকা 2 বছরে 1344 টাকা হবে। তাহলে এখানে 1344 টাকা যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের টোটাল সুদ পেয়েছি, আর এখানে আমাদের আসল দেওয়া আছে 6400 টাকা। তাহলে সুদ আর আসল যদি আমরা অ্যাড করি তাহলে সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে টোটাল যে সবৃদ্ধি মূল সেটা পাবো। তাহলে 64 + 1344 যদি করি তাহলে এখানে আমরা পাবো 4476। এইটা হচ্ছে আমাদের টোটাল যে অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূল। তাহলে এখানে 6 আর 1 যোগ করলে তো এখানে 7 হবে, তাহলে এইটা পাবো 7744, এইটা পাবো আমরা সবৃদ্ধি মূল। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে আমরা প্রিন্সিপাল আর সবৃদ্ধি মূলের যদি রেশিও করি তাহলে সেখান থেকে আমরা সুদের হারটা পেতে পারি। তাহলে এখানে দেখো 6400 অনুপাত এখানে আমরা 7744, তাহলে এইটা যদি কাটাকাটি করি তাহলে যদি আমরা প্রথমে দেখো 64 দিয়ে যদি কাটি, কারণ এখানে আমাদের সবসময় 10 100 এরকম টাইপের কিছু একটা আসে, তাহলে এইটা যদি 64 দিয়ে কাটি তাহলে এখানে কত পাবো 100, অর্থাৎ 100 পাবো। তারপরে এইটাকে যদি 64 দিয়ে মাল্টিপ্লাই করি বা ডিভাইড করি তাহলে প্রথমে আমাদের 1 দিয়ে ভাগ যাবে, 1 দিয়ে যদি ভাগ যায় তাহলে এখানে আমরা পাবো 1, তারপরে 7 ডিভাইডটা করেই দেখি, 1 দিয়ে ভাগ দিলে হচ্ছে 64, তার মানে এখানে আমাদের থাকবে 3 1 4। তারপরে দেখো এটা যদি 2 দিয়ে দিই তাহলে 2 দিয়ে দিলে হবে 1 2 8, তার মানে 6 4, তারপরে আবার 1 দিয়ে যাবে, তার মানে এটা ভাগ চলে যাবে, তাহলে এখানে আমরা কত পাবো 121। তো এইটা হচ্ছে আমাদের টাইমটা দেওয়া ছিল 2 বছর। তাহলে 2 বছরের জন্য আমরা প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের যে রেশিওটা পেলাম সেটা পেলাম 100 রেশিও 121। তাহলে এইটা যদি 1 বছরের জন্য বার করতে চাই তাহলে সেইটা এখানে আমাদের সেক্ষেত্রে আমাদের 100 আর 121 বর্গমূল করে দেবো। তাহলে এই যে অনুপাত সেইটা হয়ে যাবে আমাদের 10:11। এই 10:11 মানে কি হচ্ছে, 10:11 হচ্ছে আমাদের প্রিন্সিপালটা 1 ইউনিট বৃদ্ধি পেয়ে 11 ইউনিট হচ্ছে 1 বছরে। তাহলে এই 1 বছরে যে 1 ইউনিট বৃদ্ধি পাচ্ছে সেটার পার্সেন্টেজ কত, 1 ইউনিট বৃদ্ধি পাচ্ছে 10 ইউনিটের উপর, আর পার্সেন্টেজের জন্য করবো আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের 10% হয়ে যাবে সুদের হার, যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5, এটা দিয়েছে মিক্সচার অ্যালিগেশন থেকে, যেখানে বলেছে সমান আয়তনের দুটি পাত্রে জল এবং দুধ এবং জলের মিশ্রণে পূর্ণ আছে। প্রথম পাত্রে দুধ এবং জলের যে অনুপাত সেটা দেওয়া আছে 3:11, দ্বিতীয় পাত্রের অনুপাতটা দেওয়া আছে 9:11। যদি উভয় মিশ্রণ মিশ্রিত করা হয় তাহলে নতুন যে অনুপাতটা হবে বা নতুন যে মিশ্রণটা হবে সেটাতে আমাদের দুধ এবং জলের অনুপাত কত হবে। তো প্রথম যে পাত্র সেটাতে আমাদের দুধ এবং জলের যদি অনুপাতটা বার করি তাহলে কত হবে, এটা হবে 3/14, আর এখানে জলের অনুপাতটা হবে 11/14। দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে দুধের অনুপাতটা আমাদের 9/20 এবং জলের যে অনুপাত সেটা হবে 11/20। তো এইটা হলো আমাদের অনুপাতটা। তাহলে প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে যে দুধটা সেটা যদি আমরা অ্যাড করি আর জলটা যদি আলাদাভাবে অ্যাড করে রেশিও বার করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে প্রথম পাত্রের ক্ষেত্রে দুধ ছিল 3/14, দ্বিতীয় ক্ষেত্রে ছিল 9/20, তাহলে এই দুটো আমরা অ্যাড করব। তাহলে 3/14 প্লাস 9/20, এর সাথে আমাদের রেশিও করতে হবে জলের। তাহলে জল ছিল প্রথম পাত্রে হচ্ছে 11/14 এবং দ্বিতীয় পাত্রে ছিল 11/20, তাহলে এখানে প্লাস 11/20। এবার এই দুটো রেশিওটা বার করলে আমরা দুধ এবং জলের যে নতুন পাত্রের যে রেশিও সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে যদি আমরা লসাগুটা করি তাহলে এইদিকেও 140 লসাগু হবে, বা এইদিকে আমরা 140 লসাগু করতে পারি। তারপরে দেখো এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে 10 হবে, তার মানে হচ্ছে 30 প্লাস এইটা হবে 7 9 63, তাহলে 63, আর এখানে হবে কত 110 প্লাস 77। তাহলে উভয় দিকে 140 যদি কাটি তাহলে এখানে পাবো 30 আর 63 যদি অ্যাড করি তাহলে এখানে পাবো আমরা 93 প্রথম অনুপাত, এবং দ্বিতীয় অনুপাত যেটা পাবো সেটা হচ্ছে 187 187। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে নতুন পাত্রে দুধ এবং জলের অনুপাত। তাহলে এখানে অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 6 আমাদের ডেটা ইন্টারপ্রিটেশনে পাই চার্ট থেকে দিয়েছে, যেখানে কোশ্চেনটা বলেছে দ্য ফলোয়িং পাই চার্ট গিভস দ্য মান্থলি বাজেট অফ এ ফ্যামিলি ইন দ্য হেডস, মানে কোন কোন ক্ষেত্রে খরচ করে সেটা বলেছে। ফুড, রেন্ট, এডুকেশন, চ্যারিটি অ্যান্ড সেভিংস। ফুডে খরচ করে কত পার্সেন্ট, 20%, রেন্টে খরচ করে 30%, এডুকেশনে খরচ করে 20%। এরকমভাবে আমাদের টোটাল 100% যে তার ইনকাম বা বাজেট সেটা কী কী ক্ষেত্রে আমাদের খরচ করা হয় সেটা আমাদেরকে ডিমার্কেশন বা ভাগ করা আছে। তো বলেছে দ্য টোটাল ইনকাম অফ দ্য ফ্যামিলি ইজ 9000, মানে টোটাল ইনকাম দেওয়া আছে আমাদেরকে 9000। তারপর বলেছে অ্যান্সার কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য টোটাল এক্সপেন্ডিচার অন দ্য রেন্ট, সেভিংস, ফুড অ্যান্ড এডুকেশন, মানে এই যে 4টে সেকশন দেওয়া আছে সেই 4টে সেকশানে টোটাল কত টাকা খরচ হয়েছে 9000 টাকার মধ্যে সেটা আমাদের বার করতে হবে। তো
আমরা দেখব টোটাল যে আমাদের 100%কে ভাগ করা আছে সেই 100%-এর মধ্যে আমাদের রেন্ট, সেভিং, ফুড এবং এডুকেশান এই চারটে টোটাল কত পার্সেন্ট অকুপাই করে। তাহলে রেন্টের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে 30%। তারপর বলেছে সেভিংস কোনটা, সেভিংস হচ্ছে 20% মানে আর বলেছে ফুড মানে হচ্ছে প্রথমে 20% এবং এডুকেশান মানে হচ্ছে এইটা হচ্ছে 20%। তাহলে টোটাল আমাদের পার্সেন্টেজে এই চারটে মিলে খরচ কত হবে, 30 + 20 50 আর 20 40, তার মানে হচ্ছে 90%। তাহলে টোটাল যে খরচ সেই খরচের 90% খরচ হয়েছে এই চারটে সেকশানে। তাহলে টোটাল আমাদের খরচ কত ছিল, 9000 ছিল। তাহলে 9000-এর যদি 90% বার করতে পারি তাহলে আমরা টোটাল এই চারটে সেকশানে যত খরচ হয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে টোটাল এই চারটে সেকশানের খরচ হবে 9000 মাল্টিপ্লাইড বাই 90%, মানে হচ্ছে 90 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য যদি কাটি তাহলে 9 হচ্ছে 81 আর হচ্ছে দুটো শূন্য, অর্থাৎ 8100 টাকা আমাদের এই চারটে সেকশানে খরচ হয়েছে, যেটা আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7 দিয়েছে সিম্পলিফিকেশান থেকে, এইটা আমাদের সিম্পলিফাই করতে হবে। তো সিম্পলিফিকেশানের যে নিয়ম সেটা হচ্ছে BODMAS। তো এই রুল অনুযায়ী আমরা প্রথমে ব্র্যাকেটের সলিউশন করব, তারপর অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন এবং সাবস্ট্রাকশন। তো এই অঙ্কটাতে ব্র্যাকেটের কোনো কাজ নেই, তার জন্য প্রথমে আমাদের যে অফটা আছে সেইটা আমরা অফগুলো সমাধান করে তারপর আমরা প্লাস মাইনাসগুলো সমাধান করব। তাহলে অফ কোথায় কোথায় আছে দেখো, এখানে আছে 5 of 3, এখানে আছে 12 of 4, এই দুটো আমরা প্রথমে সমাধান করব। তাহলে ইকুয়েশনটা যদি লেখার চেষ্টা করি তাহলে এখানে লিখতে পারবো 15 ডিভাইডেড বাই 5 of 3 মানে হচ্ছে 5 মাল্টিপ্লাইড বাই 3, তার মানে 15 মাল্টিপ্লাইড বাই 4 প্লাস 8, আর এখানে কত হবে 4 12 হবে 48, তাহলে ডিভাইডেড বাই 48 মাল্টিপ্লাইড বাই 12 মাইনাস এখানে কত হবে 4 ডিভাইডেড বাই 5 মাল্টিপ্লাইড বাই 20, এইটা হলো। তারপরে এখানে দেখো ডিভিশন যদি করি তাহলে এখানে পাবো 1 মাল্টিপ্লাইড বাই 4 প্লাস এখানে কত পাবো 8টা হচ্ছে উপরে আর 48টা হবে নিচে, তাহলে এইটা আমরা যদি ভাগ করি তাহলে এইটা পাবো 1-এর 6 মাল্টিপ্লাইড বাই কত পাবো 12, আর এইটা 5 দিয়ে যদি কাটি তাহলে এখানে পাবো 4, তাহলে এইটা হচ্ছে 16। তাহলে এখানে দেখো এখানে 1-এর 6 যেটা পেলাম সেটাকে যদি লিখি তাহলে এখানে 1-এর 6 আছে, এই 1-এর 6 দিয়ে 12কে মাল্টিপ্লাই গুণ করলে এখানে পাবো 2, তাহলে আমরা শেষ পর্যন্ত কত পেলাম, এখানে পেলাম 4 প্লাস 2 মাইনাস 16, তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে 16 থেকে যদি 6 মাইনাস করি তাহলে এখানে আমরা 10, তার 10-এর আগে হবে মাইনাস, যেটা হবে আমাদের অপশন, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8, এটা একটা পরিমিতির ভালো কনসেপ্ট, ভালো করে বোঝার চেষ্টা করো। বলেছে যথাক্রমে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার ব্যাসার্ধের 3টি ধাতব গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। তাহলে নতুন যে বড় গোলকটা তৈরি হবে তার ব্যাসার্ধ আমাদের কত হবে সেটা বার করতে বলেছে। তো এখানে কনসেপ্টটা বলেছে একটা হচ্ছে 3টে হচ্ছে ছোট ছোট গোলক ছিল, তাদেরকে একসাথে গলানো হয়েছে, গলানোর পরে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। তাহলে এই বড় গোলকের যে ব্যাসার্ধ সেটা আমাদের কত হবে বার করতে বলেছে। তো এখানে আমাদের 3টে জিনিস বুঝতে হবে যে ছোট ছোট গোলক যেগুলো ভলিউম যদি প্রথমটা ভলিউম V1, দ্বিতীয়টা ভলিউম V3, V2 এবং তৃতীয়টা ভলিউম যদি V3 ধরি, তাহলে এই 3টে গলিয়ে যতটা ভলিউম হবে সেই টোটাল ভলিউম দিয়ে আমাদের বড় গোলকটা তৈরি হবে, তার মানে এই ভলিউমটা V হবে। অর্থাৎ আবার আমরা জানি যে গোলকের যে ভলিউম বা আয়তন সেটা হয় 4/3 পাই r কিউব, যেখানে r হচ্ছে কোনো গোলকের ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা যে ছোটো 3টে গোলকের যে ব্যাসার্ধ সেটা যদি R1, R2 এবং R3 ধরি, আর বড় গোলকের যে ব্যাসার্ধ সেটা যদি আমরা ক্যাপিটাল R ধরি, তাহলে এখানে আমরা লিখতে পারি যে বড় গোলকের যে আয়তন অর্থাৎ 4/3 পাই ক্যাপিটাল R কিউব ইজ ইকুয়াল টু, এইটা কার সাথে সমান হবে, 3টে যে ছোটো ছোটো যে গোলকগুলো ছিল তাদের আয়তনের সমষ্টির সাথে সমান হবে। তাই 3টে গোলকের আয়তন কত হবে, 4/3 পাই R1 কিউব প্লাস 4/3 পাই R2 কিউব প্লাস কত হবে, প্লাস হবে 4/3 পাই R3 কিউব প্লাস 4/3 পাই R3 কিউব। এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট, যে ছোট ছোট যে 3টে গোলক ছিল তাদের যে আয়তনের যে সমষ্টি সেটা বড় গোলকের আয়তনের সাথে সমান হবে, এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে এখানে দেখো ডান দিকে যদি আমরা দেখি যে উভয় দিক থেকে আমরা কি কমন নিতে পারি, 4/3 পাই 4/3 পাই 4/3 পাই সব ক্ষেত্রে কমন আছে। তাহলে 4/3 পাইকে যদি আমরা সব 3টে পার্ট থেকে কমন নিই তাহলে এখানে আমরা লিখতে পারি 4/3 পাই, আর ব্র্যাকেটে ভেতর থাকবে R1 স্কোয়ার R1 কিউব R2 কিউব প্লাস R3 কিউব, এইটা হচ্ছে আমাদের মেন জিনিস। তাহলে এখানে দেখো বাঁদিকে 4/3 পাই আর ডান দিকে 4/3 পাই যদি কেটে দিই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ক্যাপিটাল R কিউব ইজ ইকুয়াল টু স্মল R1 কিউব প্লাস R2 কিউব প্লাস
R3 কিউব। এবার এখানে দেখো আমাদের R1 R2 এবং R3 যে ভ্যালু সেগুলো দেওয়া আছে। তাহলে 6 সেন্টিমিটার, 6 যদি কিউব করি তাহলে এখানে আমরা পাই 216, 8-এর যদি কিউব করি তাহলে সেটা পাই 512 এবং 10-এর যদি কিউব করি তাহলে সেটা পাই আমরা 1000। তাহলে এই তিনটে যদি অ্যাড করি তাহলে দেখবা 1728 আসে। তাহলে আর কিউব অর্থাৎ ক্যাপিটাল আর কিউব ইজিক্যাল টু আমরা পেলাম 1728। এই 1728কে আমরা লিখতে পারি 12-র কিউব হিসেবে। তাহলে আর ইজিক্যাল টু আমরা কত লিখতে পারি, আর ইজিক্যাল টু লিখতে পারি 12 সেন্টিমিটার। অর্থাৎ বড় যে গোলকটা তৈরি করা হবে তার যে ব্যাসার্ধ সেটা হবে 12 সেন্টিমিটার, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9 বলেছে এ এবং বি একটি কাজ 5×1=3, 5×1=3 মানে আমরা কত লিখতে পারি, 16/3 দিনে শেষ করতে পারে। এ একা সেই কাজ শেষ করতে পারে 8 দিনে। এ এবং বি কাজটি করার জন্য যদি বিকল্প দিনে শুরু করে, অর্থাৎ বি দিয়ে যদি শুরু করে এখানে দেওয়া আছে, তাহলে কত দিনে কাজটি শেষ হবে। তাহলে এখানে আমাদেরকে বলা আছে এ প্লাস বি কাজটি করে 16/3, আবার বলেছে এ কাজটি করে কত দিনে, 8 দিনে। তাহলে এখান থেকে আমরা লসাগুটা যদি 16 ধরি তাহলে এ প্লাস বি এর যে এফিসিয়েন্সি সেটা হয়ে যাবে 3 এবং এর এফিসিয়েন্সি হবে 2। তাহলে এর এফিসিয়েন্সি যদি 2 হয়, এর এফিসিয়েন্সিটা যদি 2 হয় আর এ প্লাস বি মিলে যদি আমাদের 3 হয়, তাহলে এ এর এফিসিয়েন্সি হচ্ছে 2 আর এ প্লাস বি মিলে হচ্ছে 3। তাহলে এখান থেকে লিখতে পারি যে বি এর এফিসিয়েন্সি মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কাজটি শেষ করবে কত দিনে, যেখানে বি দিয়ে শুরু করে। তাহলে প্রথম দিন বি, দ্বিতীয় দিন হচ্ছে এ। তাহলে এরকমভাবে 2 দিন গেল। তাহলে 2 দিনে কত ইউনিট কাজ হবে, 2 + 1 মানে হচ্ছে 3 ইউনিট কাজ হবে আমাদের 2 দিনে। তাহলে 3 ইউনিট কাজ যদি 2 দিনে শেষ হয় তাহলে আমাদের টোটাল কাজ করতে হবে 16 ইউনিট। তাহলে 3কে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে হচ্ছে 15 ইউনিট কাজ কত দিনে হচ্ছে, দিনকেও আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করব, 15 ইউনিট কাজ হচ্ছে 10 দিনে। তার মানে এখানে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 3×5 = 15 আর এখানে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হচ্ছে 10। তার মানে 15 ইউনিট কাজ হচ্ছে 10 দিনে। তাহলে 15 ইউনিট কাজ করলে হবে না, আমাদের কাজ করতে হবে কত, 16 ইউনিট। তাহলে 15 ইউনিট কাজ যখন শেষ হয়ে যাবে তখন বি প্লাস এ এরকম করে আমাদের 5টা সার্কেল কমপ্লিট হবে। তাহলে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার বি আসবে। তাহলে বি কত ইউনিট কাজ করে, 1 ইউনিট কাজ করে। তাহলে 15 + 1 তার মানে টোটাল 16 ইউনিট কাজ, আর তার সাথে একদিন এক্সট্রা যোগ হবে, তার মানে 10 + 1 তার মানে আমাদের টোটাল 11 দিনে কাজটি শেষ হবে, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10 বলেছে পরপর 4টি বিজোড় সংখ্যার গড় দেওয়া আছে আমাদেরকে 58, তাহলে সর্বনিম্ন সংখ্যাটি কত হবে। তো এখানে আমাদের 58 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পরপর 4টি বিজোড় সংখ্যার গড়। তার মানে 58 বা 58-এর আগে যদি একটা বিজোড় সংখ্যা ধরি এবং তার আগে যদি একটা বিজোড় সংখ্যা ধরি এবং তাদের আগে অর্থাৎ পূর্বে যদি দুটো বিজোড় সংখ্যা ধরি তাহলে আমরা টোটাল 4টে বিজোড় সংখ্যা পেলাম। তাদের মাঝখানে হচ্ছে আমাদের 58টা থাকবে। তাহলে 58-এর পরের বিজোড় সংখ্যা কত, 49, 59, তারপর হচ্ছে 61, 58-এর আগে হচ্ছে 57 আর এটা হচ্ছে 55। তাহলে 55, 57, 59 আর 61, এই যে 4টি বিজোড় সংখ্যা পরপর বিজোড় সংখ্যা অর্থাৎ কনজিকিউটিভ অড নাম্বার যেগুলো পেয়েছি সেগুলোকে যদি আমরা বার করি, অ্যাভারেজটা বার করি, সেইটা আমাদেরকে দেওয়া আছে 58। তাহলে এখানে বলেছে সর্বনিম্ন সংখ্যাটি কত, সর্বনিম্ন সংখ্যা বলতে এখানে আমাদের 55। তাহলে আমাদের অপশানও হয়ে যাবে 55, যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এইটাই হয়ে যাবে আমাদের উত্তর। কোশ্চেন নাম্বার 11 10টি বস্তুর বিক্রয় মূল্য 13টি বস্তুর ক্রয় মূল্যের সাথে সমান, তাহলে লাভের শতাংশ কত। তো এখানে আমাদের সহজ অঙ্ক, যেখানে বলেছে 10টি বস্তুর বিক্রয় মূল্য মানে 10 SP = 13টি বস্তুর ক্রয় মূল্য মানে হচ্ছে 13 CP। তাহলে এখান থেকে আমরা SP / CP যদি করি তাহলে রেশিওটা কত আসবে, রেশিওটা আসবে 13/10। তাহলে এখানে 10 ইউনিট থেকে 13 ইউনিট লাভ হয়েছে, তার মানে আমাদের 3 ইউনিট লাভ হয়েছে। 3 ইউনিট লাভটা হচ্ছে 10 ইউনিটের মধ্যে, আর মাল্টিপ্লাই করবো 100 দিয়ে পার্সেন্টেজের জন্য, তাহলে এটা 10 হবে আর এটা হবে 30%। এই 30% হয়ে যাবে আমাদের টোটাল প্রফিট পার্সেন্টেজ, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12 দুটি ট্যাঙ্কারে 850 লিটার এবং 680 লিটার তেল রয়েছে। একটি পাত্রের সর্বোচ্চ ক্ষমতা খুঁজুন যা ব্যবহার করার সময় উভয় ট্যাঙ্কারের তেল পূর্ণ সংখ্যায় পরিমাপ করা যাবে। তো এখানে আমাদের দুটি ট্যাঙ্ক আছে, দুটি ট্যাঙ্কের মধ্যে কিছু পরিমাণ তেল আছে। তারপরে বলেছে আমাদেরকে এমন একটা পাত্র খুঁজতে হবে, পাত্র বলতে মাপনী চোঙ যেগুলো থাকে, তো সেইটা এমন ক্যাপাসিটির খুঁজতে হবে যাতে আমাদের এ পাত্রে যতটা তেল আছে বি পাত্রে যতটা তেল আছে তাদেরকে পূর্ণ সংখ্যায় আমরা মাপতে পারি। যেমন ধরো যদি আমাদের পাত্রের যে ক্যাপাসিটি সেটা যদি আমরা 10 লিটার ধরি, তাহলে 10 লিটার ধরলে প্রথম পাত্র থেকে আমাদের কতবার তুলতে হবে, 85 বার তুলতে হবে, এবং দ্বিতীয় পাত্র থেকে আমাদের 68 বার তুললে আমরা তেলটাকে পূর্ণ সংখ্যায় মেপে শেষ করতে পারবো। এইরকমভাবেও তুলতে হবে। তার মানে সেই 10টা আমরা কী করে পাবো, যে আমরা এমন করব না যে এই পাত্র থেকে আমাদের 12 বার তেল তুলতে হলো তারপরে কিছু সংখ্যক তেল পড়ে থাকলো, যেটা হচ্ছে আমাদের পাত্রটা পূর্ণ হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের হবে না। আমাদের এমন এলসিএম পাত্রের আয়তন নিতে হবে যাতে এই যে তেলটা আছে সেইগুলোকে আমাদের হয় 10 বার
না হলে 20 বার, না হলে 50 বার, এরকমভাবে তুললে আমাদের পুরোটা তেলটা উঠে যায়। তাহলে এই ক্ষেত্রে যে অঙ্কটা থাকে সেইটার কনসেপ্ট হচ্ছে যে আমাদের যে লিটার অর্থাৎ ট্যাঙ্কারের যে ক্যাপাসিটিগুলো দেওয়া আছে সেই ক্যাপাসিটির আমরা এইচএফ বা গসাগু বার করলে আমরা যে মাপনী চোঙ অর্থাৎ যেটা দিয়ে আমরা মাপবো সেটার যে ভলিউম সেটা পেয়ে যাবো। তাহলে এখানে আমাদের দুটো আয়তন দেওয়া ছিল 850 এবং 680, এই দুটোর আমাদের বার করতে হবে কি এইচএফ বা হচ্ছে গসাগু। তাহলে গসাগু বার করার অনেক রকম পদ্ধতি আছে, এই নাম্বারগুলো খুব কাছাকাছি আছে, তার জন্য এগুলোকে আমরা যদি লং ডিভিশন মেথড করি তাহলে এখানে আমরা সহজে করে ফেলতে পারবো। তাহলে 680টা হচ্ছে ছোটো, তাহলে ছোটোটা দিয়ে আমরা বড়োটাকে ভাগ করবো, 850কে ভাগ করবো। তাহলে এইটা একবার যাবে, একবার যদি ভাগ দিই তাহলে এইটা 680 হলো। তো 680কে যদি 850 থেকে মাইনাস করি তাহলে এখানে হবে 0, এখানে হবে 7 আর এখানে হবে 170। তাহলে এবার 170কে দিয়ে আবার আমরা যদি 680কে ভাগ করি তাহলে এইটা কত পাবো, এইটাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি 17 দুগুণে 34, 34 দুগুণে হচ্ছে 68, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা ভাগ মিলে যায়। তার মানে যেটা দিয়ে ভাগ মিলে যাবে সেটাই হচ্ছে আমাদের এইচএফ, আর এইচএফ মানেই হচ্ছে আমাদের যেই মাপনী চোঙটা আমরা ইউজ করবো সেটার হচ্ছে আয়তন। তাহলে এখানে আমাদের 170 লিটার যে আয়তনের আমরা বা ক্ষমতার যে মাপনী চোঙটা ইউজ করবো, যাতে এ এবং বি পাত্রের এ এবং বি ট্যাঙ্কারের তেলগুলোকে আমরা পূর্ণ সংখ্যায় মাপতে পারি, যেটা আমাদের অপশন নাম্বার সি, এখানে 170 লিটার হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 13, এটা দিয়েছে সিম্পল ইন্টারেস্ট থেকে, যেখানে বলেছে বার্ষিক 15% হারে 4 বছরের জন্য একটি নির্দিষ্ট অঙ্কের সরল সুদ একই সুদের হারে 6 বছরের জন্য একই রাশিতে সাধারণ সুদের চেয়ে 4500 টাকা কম হয়, তাহলে এখানে মূলধন কত। তো এখানে বলেছে আমাদের মূলধনটা যদি পি পরিমাণ ধরি তাহলে প্রথমে যে সুদটা পাবো 15% হারে 4 বছরের জন্য, সেই সুদটা একই হারে অর্থাৎ 15% হারে 6 বছরের জন্য যে সুদটা পাবো সেটার থেকে বলেছে 4500 টাকা কম হবে। তো আমরা সমীকরণটা যদি গঠন করতে চাই তাহলে প্রথম যে সুদটা আছে 15% 4 বছরের জন্য, তাহলে এক বছরে যদি 15% হয় তাহলে 4 বছরের টোটাল আমাদের 60% সুদ পাবো। তাহলে পি মাল্টিপ্লাইড বাই 60%, এটা হলো আমাদের প্রথম ক্ষেত্রে যে সুদটা পেলাম। এইটা ইজুকাল টু সমীকরণটা কি বলেছে যে একই সুদের হার অর্থাৎ 15% হারেই 6 বছরের জন্য কত হবে, 6 হচ্ছে 90%। তাহলে এই যে সুদটা পেলাম অর্থাৎ 90 মাল্টিপ্লাইড বাই পি যেটা পেলাম সেটার চেয়ে আমাদের পি মাল্টিপ্লাইড বাই 60% যেটা আছে সেটা হচ্ছে কত কম, 4500 কম। তাহলে এইটার থেকে আমরা মাইনাস করবো কত, 4500। তাহলে পি এর যে ভ্যালু সেগুলোকে আমরা একদিকে নিয়ে গেলে পাবো পি মাল্টিপ্লাইড বাই 30%, 30% মানে হচ্ছে 30 ডিভাইডেড বাই 100 লিখতে পারি। এইটা ইজিক্যালটা আমরা কত পেলাম, 4500। তাহলে এইটা 30 দিয়ে 00 যদি কাটি, 3 দিয়ে 45কে কাটলে পাবো 15, তাহলে পেলাম 150। তাহলে পি ইজিক্যাল টু পেলাম 150 মাল্টিপ্লাইড বাই 100, তাহলে এইটা পেয়ে যাবো আমরা 15,000 টাকা হচ্ছে আমাদের টোটাল মূলধন, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14 বলেছে এ এবং বি ট্রেন একই সময় শুরু হয়। ট্রেন এ স্টেশন পি থেকে স্টেশন কিউ পর্যন্ত 50 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় এবং ট্রেন বি স্টেশন কিউ থেকে পি পর্যন্ত যায় 70 কিলোমিটার পার ঘন্টা বেগে। তারা 1 ঘন্টা 20 মিনিট পরে একে অপরকে ক্রস করে। তাহলে বলেছে স্টেশন পি থেকে কিউ এর মধ্যে দূরত্ব কত। তো এইটা যদি পি এবং এইটা যদি কিউ হয় তাহলে এ হচ্ছে পি থেকে কিউ এর দিকে যায় এবং বি হচ্ছে কিউ থেকে পি এর দিকে আসে। তাদের যে স্পিড সেটা আমাকে দেওয়া হচ্ছে 50 এবং 70। তারপর বলেছে 1 ঘন্টা 20 মিনিট পরে তারা পরস্পরের সাথে মিট করে অর্থাৎ একে অপরকে অতিক্রম করে। তাহলে এইখানে আমাদের যে টোটাল যে ডিস্টেন্স সেটা কত হবে আমাদের বার করতে বলেছে। তো এই ক্ষেত্রে যে ট্রেনের অঙ্কগুলো থাকে সেক্ষেত্রে আমাদের টোটাল যে ডিস্টেন্স আর রিলেটিভ স্পিড যেটা থাকে সেগুলো আমাদেরকে বার করতে হয়। তাহলে রিলেটিভ স্পিড কত হবে, রিলেটিভ স্পিডের ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে। যদি আমাদের ট্রেনগুলি একই দিকে যায় তাহলে সেক্ষেত্রে রিলেটিভ স্পিডটা মাইনাস হয়, আর যদি বিপরীত দিকে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগটা প্লাস হয়। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুটো স্টেশন থেকে পরস্পর মুখোমুখি আসছে, তার জন্য আমাদের রিলেটিভ স্পিড যেটা পাবো সেটা হচ্ছে 50 প্লাস 70, তার মানে হচ্ছে 120 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে আমাদের রিলেটিভ স্পিডটা পেয়ে যাবো। আর রিলেটিভ স্পিডটা যখন পাবো তখন তারা রিলেটিভ স্পিডে আসার পরে 1 ঘন্টা 20 মিনিট পরে তারা তাদের সাথে মিট করে। তাহলে 1 ঘন্টা 20 মিনিটকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি তাহলে 1 ঘন্টা প্লাস 20 বাই 60, তার মানে এটা কত হবে 1/3। তাহলে 1/3 তার মানে হচ্ছে 4/3 ঘন্টা। এইটা হচ্ছে আমাদের টোটাল টাইম, বোঝা গেছে। এবার এই যে ডিস্টেন্সটা আছে পুরোটা পি থেকে কিউ পর্যন্ত, তাহলে এই পি থেকে কিউ পর্যন্ত ডিস্টেন্সে যদি আমি এক্স ধরি, সেই এক্সকে যদি আমরা রিলেটিভ স্পিড দিয়ে ডিভাইড করি তাহলে সেক্ষেত্রে আমাদের টাইম পাওয়ার কথা, কেননা টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম হয়। তাহলে এই টাইমটা আমাদের দেওয়া আছে কত, 4/3 আওয়ার্স। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে 3 দিয়ে 120 কাটলে পাবো 40, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত পাবো 40 মাল্টিপ্লাইড বাই 4, তার মানে এটা হচ্ছে 160 কিলোমিটার হচ্ছে টোটাল পি থেকে কিউ পর্যন্ত ডিস্টেন্স, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 15 বলেছে প্রদীপ একটি কাজ সম্পন্ন করতে সন্দীপের চেয়ে দ্বিগুণ দক্ষ। একসাথে কাজ করে তারা 28 দিনে কাজটি শেষ করতে পারে।
তাহলে প্রদীপ একা কাজটি কতদিনে শেষ করতে পারবে। এখানে বলেছে এফিসিয়েন্সির যে রেশিও সেটা আমাদেরকে দেওয়া আছে, তার মানে প্রদীপকে যদি পি এবং সন্দীপকে যদি এস দ্বারা ডিনোট করি, তাহলে যে তাদের যে এফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতার যে রেশিও সেটা বলেছে প্রদীপ হচ্ছে দ্বিগুণ দক্ষ। দ্বিগুণ দক্ষ মানে সন্দীপকে যদি আমরা 1 ইউনিট ধরি, অর্থাৎ সন্দীপের যে এফিসিয়েন্সি সেটা যদি 1 ধরি, তাহলে প্রদীপের যে এফিসিয়েন্সি সেটা হবে 2। এইটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে। এবার বলেছে একসাথে কাজ করলে তারা 28 দিনে কাজটি শেষ করে। তাহলে একসাথে যদি কাজ করে তাহলে একদিনে তারা কত করবে, 2 + 1, তার মানে হচ্ছে টোটাল একদিনে 3 ইউনিট কাজ করবে। তাহলে একদিনে যদি 3 ইউনিট কাজ করে তাহলে টোটাল কাজ আমরা কত বলতে পারি, 28 দিনে শেষ করে। তাহলে 3 × 28, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক অর্থাৎ টোটাল যে কাজ। তাহলে বলেছে প্রদীপ একা কাজটি কতদিনে শেষ করবে। তাহলে প্রদীপের ক্ষেত্রে কতদিনে শেষ করবে, টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই তার প্রদীপের এফিসিয়েন্সি, তার মানে এটা হচ্ছে 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটা হচ্ছে 14 × 2 = 28 আর 3 × 14 হচ্ছে 42 দিনে সে কাজটি একা শেষ করবে, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 16, এটা হচ্ছে অনুপাত সমানুপাতের চ্যাপ্টার থেকে দিয়েছে, যেখানে বলেছে ইফ পি is to q is equal to 5:2, then p square minus q square is to p square plus q square is equal to কত। তাহলে এখানে p বাই q যদি আমরা লিখি তাহলে সেটাকে লিখতে পারি 5/2। তাহলে p এর ভ্যালু আমরা বসাতে পারি 5 এবং q এর ভ্যালু বসাতে পারি 2। আর এখানে আমাদেরকে বার করতে কী বলেছে, p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর তার সাথে অনুপাত করতে বলেছে p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারে। তাহলে p স্কোয়ার যদি করি তাহলে 5 স্কোয়ার করলে হবে 25, মাইনাস কিউ স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর এখানে হবে 25 প্লাস 4। তাহলে উপর আমরা কত পাবো, উপরে পাবো 21 আর এখানে পাবো হচ্ছে 29। তাহলে 21 আর 29 যে রেশিও সেইটা হয়ে যাবে আমাদের নির্ণেয় মান, অর্থাৎ এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 17, একটি ঘনক্ষেত্র বা কিউবের প্রতিটি প্রান্ত যদি 30% করে বৃদ্ধি করা হয় তাহলে এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে। তো এই অঙ্কটা করার জন্য একটা ফর্মুলা বা একটা শর্ট ট্রিক্স আছে, যেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100। তো এখানে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু দুটো একই, যেখানে হচ্ছে 30%। তাহলে ভ্যালুটা যদি বসাই তাহলে এখানে হচ্ছে 30 প্লাস উপর হচ্ছে 30 × 30 ডিভাইডেড বাই 100। তাহলে উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কাটলো, এখানে যদি যোগ করি তাহলে কত হবে, এইটা হবে 60 + 9, তার মানে এটা হবে 69%। টোটাল যে ইনক্রিজ হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফলে ইনক্রিজ হবে 69%, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 18, বলেছে ABC একটি ক্লাব আছে যেখানে 88% অর্থাৎ 88% সদস্য পুরুষ এবং 12% সদস্য হচ্ছে মহিলা। পুরুষদের গড় বয়স আমাদেরকে দেওয়া আছে 25 বছর এবং মহিলাদের গড় বয়স দেওয়া আছে 50 বছর। তাহলে সমস্ত যে টোটাল যে সদস্য হচ্ছে ক্লাবের মধ্যে তাদের গড় বয়স কত হবে। তো এই ক্ষেত্রে আমাদের মিক্সচার অ্যালিগেশনের যে কনসেপ্ট সেটা যদি কাজে লাগায়, তাহলে এখানে পুরুষ মানে হচ্ছে মেল এবং মহিলা যেটা আছে সেগুলো হচ্ছে ওমেন যদি ধরি, তাহলে এখানে আমরা কী করতে পারি, দেখো মিক্সচার অ্যালিগেশনের কনসেপ্ট যদি কাজে লাগাই তাহলে এখান থেকে আমরা মেল এবং ওমেনের যে মেলের যে গড় বয়স সেটা দেওয়া আছে আমাদেরকে 25 এবং ওমেনের যে গড় বয়স সেটা দেওয়া আছে আমাদের 50। তাহলে এদের ওভারঅল গড় বয়স কত হবে সেটা বার করতে বলেছে। আর এখানে তাদের সংখ্যার যে অনুপাত সেটা 88% হচ্ছে পুরুষ এবং 12% হচ্ছে মহিলা। তাহলে 88 তার সাথে রেশিও কত হবে 12-এর। তাহলে এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে 4 দিয়ে যদি কাটি তাহলে এখানে পাবো কত, এটা হচ্ছে 22 আর এটা হচ্ছে 3। এইটা হচ্ছে পুরুষ এবং মহিলাদের মধ্যে যে সংখ্যার যে অনুপাত সেটা হচ্ছে 22:3। আর এখানে তাদের যে ওভারঅল যে অ্যাভারেজ যে এজটা হবে সেটা যদি আমরা এক্স ধরি তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, এখান থেকে লিখতে পারি যে এখান থেকে 50 - x যদি করি তাহলে সেইটা হবে 22, আর x - 25 যদি করি সেইটা আমাদের 12 হওয়ার কথা। এইটা হচ্ছে আমাদের মিক্সচার অ্যালিগেশনের যে নিয়ম সেটা। তাহলে এখান থেকে সমীকরণটা যদি গঠন করতে চাই তাহলে 50 - x ডিভাইডেড বাই x - 25 ইজ ইকুয়াল টু আমাদের হবে 22 ডিভাইডেড বাই 3। এটা যদি আবার কোনাকুনি গুণ করি তাহলে এখানে কত হবে, দেখো 22 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো 22x মাইনাস 25কে যদি 22 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 550 ইজ ইকুয়াল টু 3 হচ্ছে 150 মাইনাস 3x। তাহলে এক্সগুলোকে একদিকে নিয়ে আসলে 3x আর 22x, তাহলে এইটা হবে আমাদের 25x ইজ ইকুয়াল টু এইটা কত পাবো, এইটা পাবো আমরা 150 আর 550 মানে হচ্ছে 700 পেয়ে যাবো। তাহলে x ইজ ইকুয়াল টু আমরা কত পাবো 700 ডিভাইডেড বাই 25, তার মানে এটা পাবো আমরা 28 বছর। এই যে 28 বছর সেটাই হচ্ছে আমাদের ক্লাবের টোটাল যে যতগুলো সদস্য ছিল তাদের হচ্ছে অ্যাভারেজ এজ। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার ডি 28 বছর হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19, বলেছে এ হলো বি এর থেকে 25% বেশি, বি সি এর থেকে 40% কম এবং সি ডি এর থেকে 20% বেশি হয়, তাহলে এ ডি এর থেকে কত শতাংশ কম হবে। তো এখানে যে রেশিওগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে কী কী লিখতে পারি সেগুলোকে প্রথমে লেখো। তাহলে এ বাই বি যদি আমরা লিখি তাহলে বলেছে এ বি এর থেকে 25% বেশি, তার মানে বিকে যদি আমরা 100 ধরি তাহলে সিকে একে কত লিখতে পারি, বেশি বলেছে 25%, তার মানে 125 লিখতে পারি। এটা যদি 25 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এটাকে আমরা লিখতে পারি কত 5
আর নিচে লিখতে পারি 4, তাহলে a/b = পেলাম 5/4। একই রকমভাবে b আর c এর মধ্যে রেশিওটা বার করলে কত পাবো? বলেছে b c এর থেকে 40% কম, তার মানে c কে যদি আমরা 100 ধরি তাহলে b কত হবে? 60 হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 20 দিয়ে কাটাকাটি করলে উপরে হবে 3 আর নিচে হবে কত? 5। তাহলে b/c = পেলাম 3/5। একই রকমভাবে c হচ্ছে d এর থেকে 20% বেশি, তার মানে d যদি 100 ধরি তাহলে c হবে 120। এটা যদি কাটাকাটি করি তাহলে এটা হবে উপর হবে 6, নিচে হবে 5। তাহলে c/d = পেলাম আমরা 6/5। এবার এখান থেকে আমাদের a এবং d এর মধ্যে রিলেশন বার করতে হবে। তাহলে বাঁ দিকে যে আমাদের অক্ষরগুলো আছে সেগুলোকে যদি মাল্টিপ্লাই করি, অর্থাৎ a/b × b/c × c/d, এইটা করলে ডান দিকেরগুলো মাল্টিপ্লাই করব। তার মানে হচ্ছে 5-এর 4 × 3-এর 5 × 6/5। এবার এখানে যদি দেখো বাঁ দিকে c উপরে c নিচে, b উপরে b নিচে কেটে গেল, তাহলে এখানে আমাদের পড়ে থাকলো কি a/d = কত থাকছে? এখানে 5 আর 5 যদি কাটি তাহলে এখানে দেখো 4কে যদি 2 দিয়ে কাটি তাহলে পাই আমরা 2, আর 6কে যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে পাই 3। তাহলে উপরে কি থাকলো? উপরে আমাদের থাকলো 9 আর নিচে থাকলো 5 দিয়ে হচ্ছে 10। তাহলে এইটা = আমরা পেলাম a/d। এইটা আমরা শেষ পর্যন্ত পেলাম। এবার এখান থেকে আমাদের কম্পেয়ার করতে বলেছে যে a যে ভ্যালুটা পেলাম সেটা এটা d এর যে ভ্যালুটা পেলাম সেটার থেকে কত পার্সেন্ট কম। তাহলে a এর ভ্যালু আমরা এখানে পেয়েছি কত? 9, আর b এর ভ্যালু এখানে d এর ভ্যালু এখানে পেয়েছি আমরা 10। তাহলে 9 থেকে 10 কত ইউনিট কম? 1 ইউনিট কম। কত থেকে কতর উপরে কম? 10 ইউনিটের উপর, অর্থাৎ d এর উপর কম। তাহলে 10 ইউনিটের মধ্যে 1 ইউনিট কম। তাহলে পার্সেন্টেজ করার জন্য এটাকে মাল্টিপ্লাই করবো 100 দিয়ে, তাহলে এইটা হচ্ছে আমাদের 10% হয়ে যাবে এর ভ্যালুটা, যেখানে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 20 বলেছে 56 এবং 14 এর মধ্যে সমানুপাতি নির্ণয় করতে হবে। তো মধ্য সমানুপাতি মানে আমরা জানি যে দুটি নাম্বার দেওয়া থাকবে তাদের হচ্ছে বর্গমূলের গুণফলের বর্গমূল, তাহলে 56 × 14 এবং তাদের হচ্ছে বর্গমূল। তাহলে এখানে দেখো 56কে আমরা কি লিখতে পারি? 7-8 56, আর 14কে আমরা লিখতে পারি 7-2 14। তাহলে এখানে দেখো দুটো 7 আছে, তার মানে একটা 7 বাইরে এলো, আর এখানে 8 × 2 তার মানে 16, আর 16 বর্গমূল করলে 4 বাইরে আসে, তার মানে এখানে হয়ে যাবে 4 × 7 = 28। এইটা হয়ে যাবে আমাদের উত্তর, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার।